আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আমরা ইতিমধ্যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের উপর দুটো লেকচার সম্পন্ন করেছি। আমাদের প্রথম লেকচার ছিল মাইকেলসন মৌলিক পরীক্ষার উপর, যেখান থেকে আমরা পেয়েছিলাম একটি সমীকরণ। এরপর আমরা পড়েছি তোমার রূপান্তর সমীকরণগুলো দেখার চেষ্টা করেছিলাম, গ্যালিলিও রূপান্তর সমীকরণ এবং লরেন্স রূপান্তর সমীকরণ, এবং শেষে আপেক্ষিক তথ্যের বিশেষ করে টাইম ডাইলেশন বা সময়ের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা এবং দৈর্ঘ্য সংকোচন বা দৈর্ঘ্যের আপেক্ষিকতা আমরা দেখেছিলাম। এখান থেকে আমরা 3-4টা সমীকরণ পেয়েছিলাম। আমাদের সমীকরণগুলো ছিল, মাইকেলসন মৌলিক পরীক্ষার মধ্যে আমরা যে সমীকরণটা পেয়েছিলাম তা হচ্ছে 2d d2/c² সমান n ল্যামডা পেয়েছিলাম আমরা। আর 2 নম্বরে আমি গ্যালিলিও এবং লরেন্স রূপান্তরের সমীকরণগুলো এখানে লিখবো না, আমরা এগুলো ব্যবহার করে যে সমীকরণগুলো পেয়েছিলাম, যেমন সময়ের আপেক্ষিকতার ক্ষেত্রে আমরা পেয়েছিলাম t সমান t0/√1 - b² পেয়েছিলাম। আর আমরা পেয়েছিলাম দৈর্ঘ্যের সংকোচনের ক্ষেত্রে l সমান l0 × √1 - b²/c²। আর আমরা ভরের আপেক্ষিকতার ক্ষেত্রে পেয়েছিলাম m সমান m0 m0/√1 - b²/c²। এই ধরনের 4টা সমীকরণ আমরা পেয়েছিলাম, যেগুলো আমাদের গাণিতিক প্রবলেমগুলো সলভ করতে লাগবে। তাছাড়া আমরা গ্যালিলিও রূপান্তরণে পেয়েছিলাম x প্রাইম সমান x - vt, y প্রাইম সমান y, z প্রাইম সমান z এবং t প্রাইম সমান t। লরেন্স রূপান্তর সমীকরণ আমরা পেয়েছিলাম t প্রাইম x প্রাইম সমান x - vt/√1 - b²/c², y প্রাইম সমান y, z প্রাইম সমান z এবং t প্রাইম সমান t - b/c²/√1 - b²/c²। এই সমীকরণগুলো পেয়েছিলাম। এখন আমরা এই অংশে যে বিষয়গুলো করতে যাব, সেগুলোতে আমাদের এই আপেক্ষিকতার যে সমীকরণগুলো আমরা পেয়েছিলাম লরেন্স রূপান্তর ব্যবহার করে এবং বিপরীত লরেন্স রূপান্তর ব্যবহার করে, সেগুলো এখন আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে এই ধরনের একটা জিনিস এখানে, যেটা আমাদের খুব প্রয়োজন হবে গাণিতিক প্রবলেম সলভ করার জন্য, সেটা হচ্ছে মাস এনার্জি রিলেশন বা ভর শক্তি সমীকরণ। এই অংশগুলো তো ভর শক্তি সমীকরণটা কিভাবে ডিরাইভ করা হয় এবং এটার বিভিন্ন অংশগুলো আমরা প্রথমে দেখব। তাহলে দেখো ভর শক্তি সমীকরণটা কেমন। এখানে বলা হচ্ছে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, ধরলাম m বলের একটা বস্তুর উপর F বল প্রয়োগ করা হয়, সেটা বলের দিকে ds পরিমাণ সমান হবে। বলের দিকে ds লিখবো আমরা, ds পরিমাণ সমান হলো। তাহলে কৃত কাজ আমরা খুব সহজে বের করতে পারি। তাহলে এখানে এই যে বস্তুটার সরণ হলো, অর্থাৎ বস্তুটার আমরা দেখতে পাচ্ছি বল প্রয়োগের কারণে বস্তু গতিপ্রাপ্ত হচ্ছে। এই গতির জন্য বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে, আমরা তাকে বলেছিলাম বিভব শক্তি, গতিশক্তি। বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। তাহলে এখানে আমরা পাচ্ছি, আমি যদি কৃত কাজ বের করি, সুতরাং আমরা তো জানি গতিশক্তি সমান কৃত কাজ। তাহলে আমরা এখানে লিখবো t সমান, বা এটাকে আমরা পাবো হচ্ছে f ds cos θ। আমরা বলেছিলাম অলওয়েজ θ থেকে আমরা বের করবো এটা, যেহেতু বলের দিকে সমান হচ্ছে এটা 0, তাহলে আমরা পাই f ds পাই। আমি যদি টোটাল কৃত কাজ বের করতে চাই, এই টোটাল কৃত কাজটাই হবে বস্তুর মধ্যে সঞ্চিত গতিশক্তি। তাহলে আমি t সমান পাবো হচ্ছে, ইন্টিগ্রেশন করবো আমি, আমার টোটাল সমান যদি s হয় তাহলে হবে f ds। গাইস, আমরা আগেই বলেছিলাম গতিশক্তি হচ্ছে কোন বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করা হয় তাকে বলা হয় গতিশক্তি। তাহলে এই যে বস্তুটার উপর বল প্রয়োগ করার কারণে কি হচ্ছে, গতি প্রাপ্ত হচ্ছে, মানে তার সরণ হচ্ছে। তাহলে এই কৃত কাজটাকে আমরা বলছি গতিশক্তি। তাহলে মোট কৃত কাজ বের করার পর এটাকে আমি গতিশক্তি লিখলাম। এখন আমরা তো জানি, আমরা বিষয়গুলো পড়ে এসেছি যে f সমান ddt অফ p, মানে আমরা লিখতে পারি ddt অফ mb। ভরবেগের পরিবর্তন হারকে আমরা কি বলছি, বল বলছি। এছাড়াও আমরা আরো জানি, এবং v সমান ds/dt, সো আমরা লিখতে পারি ds সমান pdt। এখন এই সমীকরণগুলো যদি আমি এইখানে বসাই, এখানে 1 ইমপ্লাইজ করলে আমরা পাচ্ছি হলো t সমান ইন্টিগ্রেশন অফ 0 to s, এখানে আমি লিখবো ddt of mb
ইন্টু বি ডিটি। তোমরা দেখতে পাচ্ছ ডিডিটি কাটা যাচ্ছে। আমাদের আর থাকতেছে হলো ইন্টিগ্রেশন অফ 0 টু s, আমাদের এখানে আমরা পাচ্ছি বি ডি এম ভি। যেহেতু আমার চলকগুলো চেঞ্জ হয়ে গেছে s 0 টু s, তাহলে আমি এখানে 0 টু এম বি লিখবো। ক্লিয়ার? চলক কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা কি বুঝবা? এই যে যার আগে ডি থাকে আমরা তাকেই চলক বলে থাকি সচরাচর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এম বি এর আগে চলক আছে, ডিএস, অতএব চলক হচ্ছে এম বি। দ্যাটস ওয়াই আমি আমার লিমিটও চেঞ্জ করে নিলাম। যখন বেগ 0 ছিল তখন তার ভরবেগ হচ্ছে 0, আর যখন বেগ ভি তখন তার ভরবেগ হচ্ছে এম ভি। কিন্তু আমাদের এখানে একটা ব্যাপার লক্ষণীয়, তোমরা দেখো আমরা আগে ক্লাসিক্যাল তথ্যে আমরা বলেছিলাম কোনো বস্তুর ভর দৈর্ঘ্যগুলো পরিবর্তন হয় না, কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান এসে আমাদেরকে বলছে যে বস্তুর ভর পরিবর্তন হয়। তাহলে আমরা ক্লাসিক্যাল ফিজিক্সের আলোকে যদি এখানে ইন্টিগ্রেশন করতাম তাহলে এই এমটাকে আমরা বাইরে নিয়ে আসতাম ধ্রুবক ধরে। কিন্তু যেহেতু এটা আইনস্টাইনীয় ফিজিক্স এবং এখানে বস্তুর ভর আর ধ্রুবক নয়, অতএব আমরা এই এমটাকে বাইরে না এনে রাদার এম এবং ভি দুটোকে ধ্রুবক ধরে আমরা সরি চলক ধরে আমরা কি করবো, ইন্টিগ্রেশনের সূত্র ইউভি সূত্রটা আমরা লিখবো। তাহলে আমাদের কেমন দাঁড়াবে? 0 টু এম ভি বলছি আমরা যদি লিখি এম ডিভি প্লাস ভি ডিএম, ইউ ডিডিএক্স অফ বি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, ওই সমীকরণ ব্যবহার করে আমরা এটা পেতে পারি। এই পর্যায়ে এতটুকুতে আমরা মোটামুটি সীমাবদ্ধ রাখতে পারি। আরেকটা লাইন আমরা যদি লিখবো সেটা হচ্ছে এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম। এই সমীকরণটাকে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। জাস্ট আমি কিছুই করি নাই, ভি কে গুণ করে দিলাম। তাহলে এটাকে নিচেরটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা তো ভরের আপেক্ষিকতা অলরেডি পড়ে আসছি। ভরের আপেক্ষিকতার সমীকরণটা কি ছিল তোমরা একটু মনে করতে পারো? আমরা পাই ভরের আপেক্ষিকতা হতে m সমান m নট বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে m হচ্ছে যে ভরটা কি হয় গতিশীল অবস্থায় ভর, আর m নট হচ্ছে কি স্থির অবস্থায় ভর। আমরা বলেছিলাম স্থির অবস্থায় বস্তুর ভর অপরিবর্তিত থাকে, কোনো বস্তু যখন গতিপ্রাপ্ত হয় তখন তার ভর পরিবর্তন হয়। তাহলে m নট কে আমরা ধ্রুবক বলতে পারি, m কে আমরা চলক বলতে পারি। তাহলে আমরা যদি এখন একটি স্কোয়ার করি, আমরা লিখি m স্কয়ার সমান m নট স্কয়ার বাই c স্কয়ার নিলাম c স্কয়ার মাইনাস b স্কয়ার, বা আমরা লিখতে পারি m স্কয়ার ইনটু c স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু m নট c স্কয়ার বলা হয়। এখন আমি এটাকে যদি সময়ের সাপেক্ষে এটাকে যদি ইন্টিগ্রেশন করি, এখন ব্যবকলন করে পাই, সরি আমরা ব্যবকলন করব, সমাকলন নয়, ব্যবকলন করে পাই। তাহলে দেখো আমি যদি এটাকে আগে লিখি, এই পুরোটা ধ্রুবক, তোমরা জানো m নট যেমন ধ্রুবক, আলফা c হচ্ছে ধ্রুবক, পুরোটাকে ধ্রুবক সমাকলন করলে আসবে 0, সরি ব্যবকলন করলে আসবে 0। এরপর আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি করব, m স্কয়ার c স্কয়ার মাইনাস m স্কয়ার b স্কয়ার, এটাকে যদি আমি কি বলি ব্যবকলন করি তাহলে কেমন আসবে দেখি একটু আমরা। তাহলে 0 সমান আসবে হচ্ছে, আমরা জানি এখানে c স্কয়ার ধ্রুবক, c স্কয়ারকে বাইরে নিয়ে আসবো, c স্কয়ারকে বাইরে নিয়ে এসে যদি আমি m স্কয়ারকে ব্যবকলন করি পাবো 2m dm। এখানে m এবং v দুটো হচ্ছে চলক, অতএব আমাকে u ভি সূত্র লিখতে হবে। u ভি সূত্রটা এরকম হবে 2m dm into d স্কয়ার মাইনাস m স্কয়ার into 2v dv। এটা হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এখান থেকে আমরা আরেকটু কাজ করব, সেটা হলো এখানে আমরা দেখতে পাচ্ছি 2m মোটামুটি সবার থেকে কমন যায়, তাহলে আমরা এভাবে লিখতে পারি 2m কমন নিয়ে আমরা লিখতে পারি হচ্ছে c স্কয়ার dm সমান e স্কয়ার dm মাইনাস
এম ভি ডিভি। দেখো 2 নম্বর সমীকরণ তোমরা যদি একটু খেয়াল করো, এই অংশটা আছে কিনা একটু দেখো। দেখো এই অংশটা আমরা 2 নম্বর সমীকরণ দেখতে পাচ্ছি। তাহলে 2 নম্বর সমীকরণে যদি আমি ইমপ্লাই করি, টু ইমপ্লাই, তাহলে 2 নম্বর সমীকরণ থেকে আমি পাচ্ছি টি সমান 0 টু এম বি ছিল। আমি এখন চলক আগে লিখবো না, চলক একটু পরে লিখবো। আমাদের দেখবো আমাদের এখানে চলক পরিবর্তন হয় কিনা। তাহলে এই অংশটা ছিল, এখানে আমরা এখানে লিখতে পারি সি স্কোয়ার ডিএম। তাহলে চলক দেখতে পাচ্ছি এখানে এখন এম। এম যদি চলক হয় তাহলে বস্তুর ভর, আদি ভর ছিল এম নট এবং শেষ ভর ছিল এম। এই সীমার মধ্যে এখন আমাকে সমাকলন করতে হবে। আমরা জানি এম কে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা কি পাবো? আমরা পাচ্ছি টি সমান, আমরা পাবো হচ্ছে সি স্কোয়ার কে বাইরে নিয়ে আসবো, এম পাবো। অর্থাৎ এই চলকের সমাকলন করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে এম মাইনাস এম নট। এখন আমি এম নট সি স্কোয়ার কে পাশে নিয়ে আসবো। আমরা জানি টি হচ্ছে গতিশক্তি আর এম নট সি স্কোয়ার হচ্ছে কি নিশ্চল শক্তি। নিশ্চল শক্তির অপর নাম হচ্ছে বিভব শক্তি। এখানে সমান এম সি স্কোয়ার। তাহলে গতিশক্তি প্লাস বিভব শক্তি সমান আমরা পড়ে আসছি মোট শক্তি, মোট শক্তি ই সমান এম সি স্কোয়ার। ইহাই আমাদের বিখ্যাত ভর শক্তির সমীকরণ। এই সমীকরণ ব্যবহার করে আমরা একটা বস্তুকে শক্তিতে রূপান্তর করতে পারি। এখানে এম মানে কোনো বস্তুর ভর বোঝাচ্ছে, সি মানে আলোর বেগ বোঝাচ্ছে, ই মানে মোট শক্তি বোঝাচ্ছে। আশা করি তোমরা এই সমীকরণটা ডিরাইভেশন বুঝতে পেরেছো এবং তোমাদেরকে ম্যাথমেটিক্স সলভ করার জন্য অবশ্যই এই পুরো অংশটা মনে রাখার চেষ্টা করতে হবে। শুধুমাত্র এই সমীকরণ মনে রাখলে হবে না, বক্সের মধ্যে আমরা যে অংশটা প্রবেশ করালাম এই পুরো অংশটা তোমাদের আয়ত্ত থাকতে হবে যদি তোমরা ম্যাথমেটিক্স সলভ করতে চাও। যে স্টুডেন্টস, এই পর্যায়ে আমরা এই যে ভর শক্তি সমীকরণটা আমরা বের করলাম, সেই সমীকরণের কিছু প্রয়োগ এবং এর আগে যে আপেক্ষিক তত্ত্বের সাহায্যে আমরা সময়ের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা এবং দৈর্ঘ্যের আপেক্ষিকতার 3টা সমীকরণ পেয়েছিলাম, সেগুলোকে কাজে লাগিয়ে আমরা তোমাদের একটা সিকিউ দেখানোর চেষ্টা করবো। দেখতেই পাচ্ছ তোমরা ওয়ার্ড করে আমরা একটা সিকিউ লিখেছি। এখানে আমরা বলতেছি 40 বছরের অর্থাৎ 40 বছরের এক ব্যক্তি যেরকম 95C ব্যাগে মহাশূন্য ভ্রমণ করতে গিয়ে পৃথিবীর হিসেবে তিনি 12 বছর পর ফিরে এলেন। ভ্রমণে যাওয়ার সময় তিনি সাথে করে 4 মিটার লম্বা ও 4 কেজি ভরের একটি বস্তু নিয়ে যান। মহাশূন্য ভ্রমণ শেষে, প্রথম প্রশ্ন, মহাশূন্য ভ্রমণ শেষে ব্যক্তির প্রকৃত বয়স হতে হবে এবং মহাশূন্য ভ্রমণের সময় বস্তুর ভর কত হবে। নিশ্চয়ই আমরা জানি ভরের পরিবর্তন হবে। আমরা আধুনিক পদার্থবিজ্ঞানে আমরা বলেছি যে কোনো বস্তু যখন গতিশীল হয় আলোর বেগের কাছাকাছি বেগে, তখন তার ভর কি হয়, পরিবর্তন হয়। এবার 3 নম্বর প্রশ্ন আমি লিখেছি, মহাশূন্য ভ্রমণ শেষে ব্যক্তির বস্তুর দৈর্ঘ্য কোনো পরিবর্তন হবে কিনা। এরপরে 4 নম্বর প্রশ্ন আমরা লিখেছি, মহাশূন্য ভ্রমণকালে বস্তুর নিউটনীয় গতিশক্তি এবং আইনস্টাইনীয় গতিশক্তির তুলনা করো। এখানে নিউটনীয় গতিশক্তি মানে বোঝাচ্ছে যে গতিশক্তিতে ভর পরিবর্তন হয় না, আর আইনস্টাইনীয় গতিশক্তি মানে বোঝাচ্ছে যে গতিশক্তিতে ভর কিভাবে পরিবর্তন হবে। আর 2 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, বস্তুটি দৈর্ঘ্য বরাবর গতিশীল হলে ভ্রমণকালে বস্তুর ঘনত্ব কেমন পরিবর্তন হবে, যুক্তি দাও। 4 নম্বর আমরা আরেকটা প্রশ্ন চাইলে লিখতে পারি। সেই 4 নম্বর প্রশ্নটা হচ্ছে এই ঠিক ঘ নম্বর প্রশ্নের মতো, মহাশূন্য ভ্রমণকালে বস্তুর নিউটনীয় ভরবেগ এবং আইনস্টাইনীয় ভরবেগের তুলনা করো। এই ধরনের আরেকটা প্রশ্ন আমরা চাইলে 4 নম্বরে অ্যাড করতে পারি। এই আমাদের প্রশ্নগুলো এখন আমরা 1 বাই 1 এই প্রবলেমগুলো সলভ করার জন্য চেষ্টা করবো। দেখো এখানে মোটামুটি যা দেওয়া আছে তার আলোকে আমরা সলভ করবো। তোমরা প্রশ্নটা লিখে নিবে, লিখে নেওয়ার পর তার আলোকে সামনে রেখে প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে। প্রথমে আসি 1 বা খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে বেগ দেওয়া আছে 0.95 সি বেগ। এরপরে বস্তুটি পৃথিবীর হিসাবে যে সময়টা অতিক্রম করে সেই সময়টা দেওয়া আছে টি সমান 12 ইয়ার। আমাদেরকে বলা হচ্ছে বস্তুর প্রকৃত বয়স কত। তাহলে বস্তুর প্রকৃত বয়স কত সেটা বের করার জন্য সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে, প্রকৃত সময় অর্থাৎ পৃথিবীর হিসাবে যে 12 বছর অতিক্রম করলো গতিশীল রেফারেন্স ফ্রেমের আলোকে তিনি তার কত সময় অতিক্রম করবে সেটা যদি বস্তুর বয়স, ব্যক্তির বয়স যদি যোগ করে দেওয়া হয় তাহলে ব্যক্তির প্রকৃত বয়স পাওয়া যাবে। তাহলে আমরা এখানে প্রথমে টি নট বের করবো। আমরা জানি
t সমান t naught by root over 1 minus b square by c square আমরা যদি মানগুলো বসিয়ে দিই t naught সমান পাবো হচ্ছে t into root over 1 minus b square by c square আর এখন জাস্ট মানগুলো বসিয়ে দিব t হচ্ছে আমরা জানি 12 root over 1 minus এখানে b মান হচ্ছে 0.95 c whole square by whole square আমরা লিখতে পাচ্ছি এখানে c square কাটা যাবে আমরা পাবো হচ্ছে 1 minus 0.95 whole square 0.95 whole square গুলো যা আসছে তার সাথে যদি আমরা একটা বসিয়ে দিই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটি পেয়ে যাব তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি হলো 0.95 whole square equal 1 minus answer এটা যদি রুট করি তাহলে আমরা পাচ্ছি ইনটু 12 সমান আমরা পাচ্ছি হলো 3.74 বা 3.75 ইয়ার সুতরাং ব্যক্তির প্রকৃত বয়স সমান বয়স দাঁড়াচ্ছে হলো সরাসরি লিখলাম না 40 ইয়ার্স এর অনাদি ছিল এখানে অতিক্রম হলো 3.75 ইয়ার তাহলে সব মিলে তার বয়স দাঁড়াচ্ছে হচ্ছে 43.75 এই হচ্ছে বস্তুর প্রকৃত বয়স এইভাবে আমরা আমাদের অঙ্কগুলো সলভ করতে পারি তোমরা একটু ভালো করে দেখে নাও নিচে এখন আমরা আমাদের ক নম্বর যে প্রবলেমটা সেই প্রবলেমটার সলিউশনের দিকে আসছি ক নম্বর প্রবলেম বলা হচ্ছে আমরা বলছি এই যে ব্যক্তি তিনি মহাশূন্য ভ্রমণে গেলেন যাওয়ার সময় তিনি একটা বস্তু নিয়ে গেলেন সেই বস্তুর ভর ছিল 4 কেজি এবং বস্তুর ভর ছিল 4 কেজি এবং বস্তুর দৈর্ঘ্য ছিল 4 মিটার তাহলে বস্তুর ভর কত হবে গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য কত হবে আমি এই মুহূর্তে বলতে পারছি না কত কি ভর ছিল নাকি দৈর্ঘ্য ছিল আমি ভর বা দৈর্ঘ্য যে কোনো একটা দিয়ে করছি ধরা যাক এম নট হচ্ছে স্থির অবস্থায় তার ভর স্থির অবস্থায় তার ভর হচ্ছে এম নট হচ্ছে 4 কেজি বা 40 কেজি whatever it is আর বি ছিল আমরা তো জানি 0.956 আমরা 0.956 বেগে যাচ্ছিল আমরা এখন গতিশীল অবস্থায় বস্তুর ভর এম সমান কত বের করবো তো আমরা ভেরি ইজি প্রবলেমটা তুমি জানো এম সমান এম নট বাই অথবা 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে এখানে আমরা পাচ্ছি এম সমান উপরে 4 ডিভাইডেড বাই নিচে অথবা 1 মাইনাস 2.95 সি স্কোয়ার বাই সি স্কোয়ার ছিল এটা এই অংশের মান আমরা জানি 0.31 দিয়ে যদি আমি 4 কে ভাগ করি তাহলে এখানে যে মানটা পাওয়া যায় তা হচ্ছে 12.90 কেজি আর গতিশীল অবস্থায় বস্তুর ভর হচ্ছে 12.90 কেজি এখন আমরা গতে বস্তুর দৈর্ঘ্য ধরে নিয়ে অর্থাৎ গতিশীল অবস্থায় তার দৈর্ঘ্য নির্ণয়ের ব্যাপারটা ধরে নিয়ে আমরা অঙ্কটা করব এখানে গতে আমরা জানি বস্তুটি 0.95 সি বেগে গতিশীল এবং তার স্থির অবস্থা দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার তাহলে আমাদের গতিশীল অবস্থা দৈর্ঘ্য বের করতে হবে আমাদের সমান কেমন কিন্তু অথবা 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এখানে আমাদের 4 বসিয়ে দিই এরপর 1 minus 0.95 c whole square divided by c square লিখি এখানে যে মানটা পাওয়া যায় তা হচ্ছে I think 4 into 0.31 that means 1.24 meter এটা আছে এখানে গ নম্বরে একদম এই সিম্পলি কোশ্চেনগুলো আমাদের মধ্যে চলে আসে সেজন্য এগুলো আমাদের নজরে রাখতে হবে এখন আমরা যাবো ঘতে ঘরের প্রবলেমটা অনেকটা অনুধাবনমূলক বা প্রয়োগের প্রশ্নের মতো হতে পারে ঘরটা আমরা দেখি ঘরটা আমাদের প্রশ্নখানে ছিল নিউটনীয়
গতিশক্তি এবং আইনস্টাইনীয় গতিশক্তির মধ্যে তুলনা করার জন্য বলা হয়েছে। এখন আমরা জানি নিউটনীয় গতিশক্তি কাইনেটিক এনার্জি অফ নিউটন আমরা করি হাফ এ বি স্কোয়ার। তো আমরা জানি এখানে একটা ব্যাপার হলো নিউটনীয় গতিশক্তি নির্ণয় হচ্ছে নিউটনীয় যে তথ্য, যেখানে বলা হচ্ছে কোনো বস্তুর ভর এবং দৈর্ঘ্য সময় পরিবর্তন হয় না, ধ্রুবক, সেই হিসেবে আমি এখানে ধ্রুবক ভরটাকে রাখবো। তাহলে আমরা এগুলো জানি অলরেডি, হাফ ইন্টু বস্তু ধরি 4 কেজি ধরা হয় বস্তু ভর, আর 0.95 সি স্কোয়ার ধরা হয়, তাহলে মানটা আসে 2 ইন্টু 0.95 স্কোয়ার সি স্কোয়ার আসে। আবার যদি আমরা কাইনেটিক এনার্জি অফ নিউটন ধরি, কাইনেটিক এনার্জি অফ নিউটন আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে আমাদেরকে ই সমান এমসি স্কোয়ার যে সমীকরণটা আমরা জানি সেটা একটু মনে রাখতে হবে। ই সমান এমসি স্কোয়ার আমরা করেছিলাম, তাহলে আমি এই জিনিসটা বের করার জন্য আমরা যা ভর শক্তি সমীকরণ থেকে আমরা পেয়েছিলাম ই সমান এমসি স্কোয়ার, ই সমান এমসি স্কোয়ার, ই ছিল মোট এনার্জি যেটা সমান ছিল কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি ছিল এমসি স্কোয়ার, আর এটা ছিল এম নট সি স্কোয়ার। তোমরা জানো আমরা যদি এখন কাইনেটিক এনার্জি অফ আইনস্টাইন বের করতে চাই, তাহলে আমরা পাচ্ছি এমসি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। মানগুলো যদি আমরা বসিয়ে দিই, এম সমান আমরা জানি কত পেয়েছিলাম, 12.9 পেয়েছিলাম, 12.9, আর সি পেয়েছিলাম সি স্কোয়ার, আর এম নট ছিল হচ্ছে 4 সি স্কোয়ার। এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 8.90 সি স্কোয়ার, 8.90 সি স্কোয়ার। আমরা খুব সহজে এখান থেকে কম্পারিজন করতে পারি, কে অফ ই ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি অফ নিউটন ইকুয়াল 8.90 সি স্কোয়ার ডিভাইডেড বাই 2.95 সি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এই মানগুলোকে যদি আমরা এখন একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাচ্ছি হলো 0.95 যদি স্কোয়ার করি আমরা পাই ইন্টু 2 1.805, 8.9 ভাগ 1.805 ইকুয়েশন আমরা পাচ্ছি হলো 4.9। অর্থাৎ কাইনেটিক এনার্জি অফ আইনস্টাইন is 4.9 times of kinetic energy of Newton। এই হিসাব থেকে আমরা এটা দেখতে পেলাম। এই পর্যায়ে আমরা একটু দেখার চেষ্টা করব আরেকটা প্রশ্ন যেটা দিতে পারে, সেটা আমরা একটু পরে আলোচনা করব। এই পর্যায়ে আমরা দেখব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা প্রয়োগমূলকের জন্য এসে থাকে। অলরেডি কোনো না কোনো বইয়ে, কোনো না কোনো বোর্ড প্রশ্নে এই প্রবলেমটা আমরা পাই। তাহলে আমরা যদি দেখি, আমরা জানি হচ্ছে এম সমান এম নট বাই √ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। আবার এম সমান আমরা জানি 0, আর এটা হবে বি নট রো নট √ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। একটা হলো আমাদের একটা বস্তু যখন, যেহেতু বস্তুরা দৈর্ঘ্য বরাবর গতিশীল, তার দৈর্ঘ্য চেঞ্জ হবে কিন্তু তার প্রস্থ এবং উচ্চতা অপরিবর্তিত থাকবে। এই ধরনের অবস্থায় আমরা যদি সূত্রগুলো লিখি, তাহলে এখানে আমরা লিখবো দৈর্ঘ্যটাকে লিখবো এল, গতিশীল অবস্থা দৈর্ঘ্য। আমরা বলছি যেহেতু দৈর্ঘ্য চেঞ্জ হয়, আর ভি হচ্ছে তার এই ভি হচ্ছে যদি তার প্রস্থ হয়, ভি নট হচ্ছে তার স্থির অবস্থায় প্রস্থ, আর এটা আমরা চেঞ্জ হবে না বলছি, উচ্চতাও দেওয়া না চেঞ্জ হবে না, ইন্টু রো ইকুয়াল ভি নট, মানে এখানে আমরা জানি এল নট ইন্টু ভি নট ইন্টু এইচ নট, কারণ স্থির অবস্থায় তিনটাই তো এল নট ভি নট এইচ নটই হবে, ইন্টু রো নট ডিভাইডেড বাই রো 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। আমরা মানটা একটু করে বোঝাচ্ছি। তাহলে এখানে আমরা রো সমান কি পাই? রো সমান আমরা পাচ্ছি এল নট বাই এল ইন্টু 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার ইন্টু রো।
তাহলে আমরা যদি সবগুলো মান বসাই, আমরা জানি এটা ছিল 4 মিটার, সম্ভবত এই এল নট এর মানটা ছিল 1.80, 0.31 into 4 সমান ছিল 1.24 ছিল না, 1.24 1 minus 0.95 c square by c square আমরা পুরো মানটাকে যদি এভাবে দেখি তাহলে আমরা পাচ্ছি হলো 131 into 1.24, আমরা যদি 1/4 তে ভাগ করি 10.4, অর্থাৎ পুরো সমান দাঁড়াচ্ছে গতিশীল অবস্থায় বস্তুটার ঘনত্ব স্থির অবস্থায় বস্তুর ঘনত্বের 10.4 টাইমস অর্থাৎ বাড়ে, ঘনত্ব বেড়ে যাচ্ছে। আমরা জানি ঘনত্ব বেড়ে গেলে বস্তুর ভর বেড়ে যায়, আর গতিশীল অবস্থা আমরা জানি বস্তুর ভর চেঞ্জ হয় এবং তা বাড়ে। এই পর্যায়ে আমরা যে বললাম আরেকটা প্রশ্ন হতে পারে 4 নম্বর, সেই প্রশ্নটা সম্পর্কে একটু আইডিয়া পাওয়ার চেষ্টা করব। সেই 4 নম্বর প্রশ্ন আমরা কি দেখিয়েছিলাম? আমরা বলেছিলাম 4 নম্বর প্রশ্নে বস্তুর আইনস্টাইনীয় ভরবেগ এবং নিউটনীয় ভরবেগের মধ্যে তুলনা করব। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নটা যেটা বলতে পারে যেখানে আইনস্টাইনীয় নিউটনীয় ভরবেগ পি অফ নিউটন সমান আমরা জানি নিউটনের তথ্য যেহেতু ভর চেঞ্জ হয় না, তাহলে আমরা লিখবো এম নট বি, আর এম নট এর মান আমরা জানি 4 into 0.95 c square, আবার আমরা জানি আইনস্টাইন সমান ছিল এম নট এম বি, আর এর মান আমরা এখানে এটা আমরা বের করেছিলাম খ বা গণনা প্রশ্নে আমরা এর মান বের করেছিলাম, সেই অ্যান্সার ছিল 12.9 ইন্টু 0.95, এই ছিল আমাদের অ্যান্সার। এখন আমরা যদি একটা প্রকার ভাগ করি 3 আইনস্টাইন বাই 3 নিউটন সমান ছিল 3 into 0.95 c 12.90, সরি 12.90, আর হচ্ছে 4 into 0.95 c, তাহলে এটা করা যাচ্ছে 12.90 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 0.90/4 সমান পাচ্ছি 3.11, অর্থাৎ পি অফ আইনস্টাইনীয় ভরবেগ নিউটনীয় ভরবেগের তুলনায় 3.225 টাইমস হয়ে থাকে। এই প্রবলেমগুলো সলভ করার পরে এই ধরনের ভর শক্তি সমীকরণ এবং অন্যান্য সমীকরণ দিয়ে নানা রকম প্রবলেম আসতে পারে। সেই প্রবলেমগুলো যদি আমরা বারবার প্র্যাকটিস করি, এই চ্যাপ্টারের সিকিউ সলভ করা কঠিন হবে না, একদম সহজই হবে। সবাইকে ধন্যবাদ। লেকচারে এই পর্যায়ে আমরা দেখব আমরা যে পৃথিবীতে আছি সেখানে যে বলসমূহ বিরাজ করতেছে তাদের মধ্যে যে মৌলিক বলগুলো বিদ্যমান সেগুলো নিয়ে আমরা আজকে এবং এই অংশ বোঝার চেষ্টা করবো। দেখো, মৌলিক বল হচ্ছে কি, যেসব বল স্বাধীন অর্থাৎ অন্য বলের উপর নির্ভর করে না এবং বরং অন্যান্য বলসমূহ এই বলের কোনো না কোনো রূপের প্রকাশ, এই ধরনের যে বলগুলো আমাদের পৃথিবীতে বিদ্যমান বা ইউনিভার্সে বিদ্যমান সেগুলোকে আমরা বলি মৌলিক বল। তাহলে মৌলিক বল সংজ্ঞা তোমরা অলরেডি হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, আমরা লিখছি যে বল স্বাধীন অর্থাৎ অন্য বলের উপর নির্ভর করে না বরং অন্যান্য বলসমূহ এই বলের কোনো না কোনো রূপের প্রকাশ তাকে মৌলিক বল বলে। এই মৌলিক বল 4 ধরনের। একটা হচ্ছে মহাকর্ষ বল, 2 নম্বর হচ্ছে তাড়িৎচুম্বক বল, 3 নম্বর হচ্ছে সবল নিউক্লিয় বল, 4 নম্বর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এই 4টা বলকে আমরা বেসিক্যালি মৌলিক বল বলি। আমাদের ইউনিভার্সে আর যে বলগুলো আমরা দেখতে পাই সেই বলগুলা এই বলগুলোর কোনো না কোনো রূপের প্রকাশ। আমরা সেই আলোকে এই 4টা মৌলিক বলের সংজ্ঞা, তাদের সীমা এবং তাদের আপেক্ষিক সবলতা একটু বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা আসবো মহাকর্ষ বল নিয়ে। তোমরা নিশ্চয়ই ছোটবেলা থেকে মহাকর্ষ বল কাকে বলে তা পড়ে এসেছো। মহাকর্ষ বল হচ্ছে
দুটি বস্তু তাদের ভরের কারণে একে অপরের উপর যে বল প্রয়োগ করে তাকে বলা হয় মহাকর্ষ বল। এই বলটাকে আমরা অনেকটা আকর্ষণধর্মী বল বলতে পারি। তাহলে আমরা লিখবো দুটি বস্তু তাদের ভরের কারণে একে অপরের উপর যে আকর্ষণ বল প্রয়োগ করে তাকে মহাকর্ষ বল বলে। মহাকর্ষ বলকে আমরা মূলত বেসিক্যালি দুভাগে ভাগ করা হয়। যদি একটু গভীরভাবে চিন্তা করি, তোমরা জানো একটা আমরা মহাকর্ষ বলি আর একটা অভিকর্ষ বলি। মানে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করতে গিয়ে যেটাকে বলা হয় খগোলীয় এবং ভূগোলীয় মহাকর্ষ বল। খগোলীয় হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয় খগোলীয়, আর ভূগোলীয় হচ্ছে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হচ্ছে ভূগোলীয় মহাকর্ষ বল, যেটাকে আমরা অনেকটা অভিকর্ষ বলতে পারি। এবং খুব মজার ব্যাপার হচ্ছে এটা সবচেয়ে ছোট বল, সবচেয়ে দুর্বল বল বলা যায়। এবং এর সীমা হচ্ছে অসীম, যে কোনো দূরত্বে এই বল ক্রিয়া করে। এবং এর আপেক্ষিক সবলতা যদি 1 ধরি, আপেক্ষিক সবল ধরলাম এটা সবচেয়ে দুর্বল, এবং আপেক্ষিক সবলতা 1, এটাকে 1 ধরে এটার সাপেক্ষে অন্যান্য বলগুলো কত শক্তিশালী আমরা তা প্রকাশ করবো। ধরলাম এটা 1, দেখা যাবে অন্যান্য বলগুলোর কি অবস্থা। এবং 2 নম্বরে আসি, মহাকর্ষ বলের পরে আমরা জানি যে বল সেটা হচ্ছে তড়িৎচুম্বক বল। দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের উপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তাড়িৎ-চুম্বক বল বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা চার্জযুক্ত কণা হবে, এবং চার্জযুক্ত কণাগুলো তোমরা জানো এটা চার্জযুক্ত কণা গতিশীল হলে তার আশেপাশে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এবং চুম্বক ক্ষেত্র চার্জযুক্ত কণার উপর প্রভাব বিস্তার করে। তাহলে এই সবকিছু মিলায়া একটা আহিত কণা তাদের আধানের কারণে একে অপরকে যে বল প্রয়োগ করে সেটাকে আমরা বলি তড়িৎ চুম্বক বল। এখানে তড়িৎ বল যেমনও কাজ করে তেমনি চুম্বক বলও কাজ করে, একসাথে দেড় সময় এটাকে আমরা বলি তড়িৎ চুম্বক বল। এবং প্রথম কথা হচ্ছে এর সীমা হচ্ছে অসীম, এবং এটা সবচেয়ে দুর্বল বল নয়। আমরা এই যে আপেক্ষিক সবলতা ধরেছিলাম মহাকর্ষ বলের ক্ষেত্রে 1, তাহলে মহাকর্ষ বলের তুলনায় এটা 10⁻39 গুণ বেশি। অর্থাৎ মহাকর্ষ বলের যে সবলতা তার চেয়ে এটা 10⁻39 গুণ তার সবলতা বেশি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই বলের সীমা হচ্ছে অসীম। এরপর যে আমরা আসবো 3 নম্বর যে বলটা আমরা জানি, 3 নম্বর বলটা হচ্ছে সবল নিউক্লিয় বল, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। সবল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল আমরা জানি নিউক্লিয় বল মানে এটাকে নিউক্লিয়াসের একটা ধারণা দিচ্ছে। তোমরা ধরো নিউক্লিয়াসে যে কণাগুলো বসবাস করে এগুলোকে আমরা বলি নিউক্লিয়ন বলি। এই নিউক্লিয়ন গুলো পজিটিভলি চার্জ হওয়ার পরেও এরা এক জায়গায় একীভূত থাকে। তাহলে এক জায়গায় একীভূত থাকার পিছনে নিশ্চয়ই একটা খুব স্ট্রং বল কাজ করে, এই বলটাকে আমরা বলছি সবল নিউক্লিয় বল। তাহলে আমরা বলবো যে বলের কারণে নিউক্লিয়াসের নিউক্লিয়ন গুলো কি থাকে, একীভূত থাকে, তাকে বলা হয় সবল নিউক্লিয় বল। যে বলের কারণে নিউক্লিয়াসের নিউক্লিয়ন সমূহ একীভূত থাকে তাকে
সবল নিউক্লিয় বল বলে। এবং মজার ব্যাপার হচ্ছে এটা সবচেয়ে শক্তিশালী বল। সবচেয়ে শক্তিশালী বল এবং এর সীমা হচ্ছে কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রায় নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমান, যেটাকে আমরা বলতে পারি 1 ফেমটোমিটার বা 1 ফার্মিমিটার বলা হয়। অর্থাৎ এই বলের পাল্লা খুবই ছোট, অর্থাৎ নিউক্লিয়াসের সাইজের বাইরে এই বল ক্রিয়া করবে না। তাহলে এই বল যদি নিউক্লিয়াসের সাইজের বাইরে ক্রিয়া করতো, অসীম হতো, তাহলে পৃথিবীর সবকিছু নিউক্লিয়াসের ঘনত্ব সমান হয়ে যেত জড় হয়ে। এবং এর আপেক্ষিক সবলতা হচ্ছে 10⁻41। অর্থাৎ আমরা জানি মহাকর্ষ বলের যে সবলতা, তার সবলতা হচ্ছে তার তুলনায় প্রায় কত গুণ বলবো, 10⁻41 কে ইনভার্স বোঝানো অনেক কঠিন, কারণ তোমরা জানো 10⁻7 মানে হচ্ছে 1 কোটি গুণ। আবার 10⁻8 লিখলে হয় 10 কোটি, 100 লিখলে হয় 1000 কোটি গুণ। তাহলে 10⁻41 মানে কত গুণ বোঝায়, এখান থেকে আমাদের বুঝে নেওয়া যেতে পারে আসলে 10⁻41 মানে কত গুণ। এরপর যে আমরা দেখবো মৌলিক বলের মধ্যে সবচেয়ে লাস্ট যে বলটা, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। সেই দুর্বল নিউক্লিয় বল নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখি দুর্বল নিউক্লিয় বল। বলা হয় যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের মৌলিক কণাগুলোর মধ্যে অস্থিতিশীলতার উদ্ভব ঘটায়। মধ্যে অস্থিতিশীলতার দুর্বল নিউক্লিয় বল বলে। এই বলের এটা সবচেয়ে শক্তিশালী বল নয়, আমরা জানি, কারণ ইতিমধ্যে আমরা বলেছি যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। এই বলের পাল্লা সবলতা মোটামুটি মহাকর্ষ বলের উপরে এবং সবল নিউক্লিয় বল এবং তাড়িৎ-চুম্বক বলের পরে, সেজন্য এটাকে দুর্বল নিউক্লিয় বল হিসেবে উল্লেখ করা হচ্ছে। এবং এর পাল্লা হচ্ছে, এর সীমা হচ্ছে প্রায় 10⁻16 থেকে 10⁻−18 মিটার পর্যন্ত পাল্লা হয়ে থাকে। এবং আপেক্ষিক সবলতা আমাদের মনে রাখতে হবে অ্যারাউন্ড 10⁻30 গুণ। অর্থাৎ মহাকর্ষ বলের যে সবলতা, সেই বলের তুলনায় এই বলের আপেক্ষিক সবলতা প্রায় অনেক গুণ। 10⁻30 মানে আসলে কথা আমরা ঠিক ইনভার্স বোঝানো আমাদের কঠিন, কারণ আমরা জানি 1-এর পাশে প্রায় 30টা শূন্য দিয়ে তত গুণ করতে হবে আপেক্ষিক। এই পর্যায়ে আমরা দেখবো এই যে 4টা মৌলিক বল আমরা আমাদের মহাবিশ্বে যে বিরাজ করছি, এই 4টা মৌলিক বলকে একীভূত করা যায় কিনা, একটা সিঙ্গল বলে আনা যায় কিনা, বিজ্ঞানীরা সেই বিষয়ে চেষ্টা চালাচ্ছেন। এই তথ্যটাকে আমরা বলি একীভূত ক্ষেত্র তত্ত্ব বা ইউনিফাইড ফিল্ড থিওরি। এই ইউনিফাইড ফিল্ড থিওরি সম্পর্কে আমরা আইডিয়া পাওয়ার চেষ্টা করব এখন। ডিয়ার লার্নার্স, তোমরা অলরেডি হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ একীভূত ক্ষেত্র তত্ত্বের যে একটা আইডিয়া আমরা জানি, সেটা আসলে কিভাবে হচ্ছে। এটা যদি তোমরা লক্ষ্য করো, দেখো প্রথম যে বলটা আমরা লিখছি সেটা হলো খগোলীয় মহাকর্ষ বল। খগোলীয় মহাকর্ষ বল, আমি গলীয় বলবো একটু, খগোলীয় মহাকর্ষ বল। আর একটা হচ্ছে ভূগোলীয় মহাকর্ষ বল। খগোলীয় মানে আমরা বলেছিলাম যেটা হচ্ছে মহাবিশ্বের মোটামুটি দুটা বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে আমরা বলি খগোলীয় মহাকর্ষ। আর একটা হচ্ছে ভূগোলীয়, যেখানে একটা পৃথিবী এবং একটা অন্য যে কোনো বস্তু হবে। এই দুটা বস্তুকে স্যার আইজ্যাক নিউটন 1687 সালে মোটামুটি একীভূত করেন এবং তিনি মহাকর্ষ সূত্র প্রদান করেন এগুলোর মাধ্যমে।
এখান থেকে আমরা এটা পাই। এরপর আরেকটা তোমরা দেখতে পাচ্ছ তাড়িৎ চুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বল প্রথম একীভূত করেন বিজ্ঞানী শেলডন গ্লেশো 1961 সালের দিকে, কিন্তু তার এই তথ্যটা মোটামুটি পরিপূর্ণ ছিল না। পরবর্তীতে বিজ্ঞানী পাকিস্তানের বিজ্ঞানী আব্দুল সালাম পরবর্তীতে 1978 সালে তিনি নোবেল পুরস্কার পান এই তথ্যের জন্য। ইলেকট্রোওয়েক থিওরি মাধ্যমে তিনি তাড়িৎ চুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বলকে একীভূত করতে সমর্থ হন, এবং এই বল নতুন বলের নাম পাওয়া যায় তাড়িৎ দুর্বল বল। এবং এই বলের পরীক্ষামূলক প্রমাণ উপস্থাপন করেন বিজ্ঞানী রুবিয়া। সেজন্য বিজ্ঞানী রুবিয়া এবং আরেকজন বিজ্ঞানী মিলিতভাবে পরবর্তীতে নোবেল পুরস্কার পান। এবং তাড়িৎ দুর্বল বলের সাথে বিজ্ঞানীরা এখন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সবল নিউক্লিয় বলের একীভূতকরণ করার জন্য। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এখানে আমরা হোয়াইট বোর্ডে যেটা সম্ভব হয়নি সেটাকে ডট ডট চিহ্ন দিয়ে দেখিয়েছি। বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। 2015 সালে তোমরা জানো জাপানের বিজ্ঞানী তাকিকা কাজিতা উনি নিউট্রিনোর ভর আবিষ্কার করার পর এই তাড়িৎ দুর্বল বল এবং সবল নিউক্লিয় বলের মধ্যে একত্রীকরণের সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া সুইজারল্যান্ডের একটা গবেষণাগার আছে যেটা পার্টিকেল ফিজিক্স নিয়ে পড়ালেখা করানো হয়। এখানে সার্ন গবেষণাগারে মোটামুটি 100-এর উপর বিজ্ঞানী প্রতিনিয়ত চেষ্টা করছেন এই পার্টিকেল ফিজিক্স স্টাডির মাধ্যমে এই তাড়িৎ দুর্বল বল এবং সবল নিউক্লিয় বলকে কিভাবে একীভূতকরণ করা যায়। বিজ্ঞানীরা বলা হচ্ছে যে অনেক দূর এগিয়ে গিয়েছেন, কিন্তু কিছু সমস্যা এখনো সলভ করতে না পারার কারণে এটা চূড়ান্ত রূপ দেওয়া সম্ভব হচ্ছে না। এরপরে তোমরা আরো দেখতে পাচ্ছ এই সবল নিউক্লিয় বল এবং তাড়িৎ দুর্বল বলের একত্রীকরণের মাধ্যমে যে বলটা পাওয়া যাবে সেটা মহাকর্ষ বলের সাথে একীভূতকরণ করে চূড়ান্ত একীভূতকরণের রূপ দেওয়ার পরিকল্পনা বিজ্ঞানীদের এবং গবেষণা চলছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে কোনো এক সময় আমাদের মধ্যে থেকে যারা আজকে আমরা পদার্থবিজ্ঞানী স্টাডি করছি এবং দেখছি হয়তো তাদের নিরস অক্লান্ত গবেষণার কারণে আমরা চূড়ান্ত একীভূতকরণের দিকে এগিয়ে যেতে পারি। আসলে তোমাদের এক্ষেত্রে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, এই আল কোরআন মোটামুটি এ ধরনের একটা আয়াত সূরা আম্বিয়াতে সম্ভবত বলা হচ্ছে যে সৃষ্টির আদিতে সবকিছু এক জায়গায় কেন্দ্রীভূত বা পুঞ্জীভূত ছিল। তাহলে আমরা এইখান থেকে এই আইডিয়া করতে পারি যে সৃষ্টির আদিতে অর্থাৎ যখন বিগ বিস্ফোরণ সংঘটিত হচ্ছিল, যখন সিঙ্গুলার পয়েন্ট ছিল, তখন মোটামুটি এই 4 ধরনের 5 ধরনের বল এক জায়গায় একীভূত ছিল। এবং পরবর্তীতে গবেষণার মাধ্যমে আমরা যেহেতু অগ্রসর হচ্ছি, তাহলে আশা করা যায় হয়তো কোনো একদিন আমরা এই সিঙ্গুলার পয়েন্টে পৌঁছাবো। আমাদের এই অংশে তোমরা দেখবে যে আপেক্ষিক তত্ত্বের কারণে আমাদের ইউনিভার্সে এবং আমাদের এই সৌরমণ্ডলে অনেক কিছু আমাদের কাছে ভিন্ন মনে হবে। যেমন এমন একটা এক্সাম্পল হচ্ছে, যেমন মহাকাশ ভ্রমণ করতে গিয়ে আমাদের এই ব্যাপারটা আমরা ফিল করি। যেমন এমন একটা ব্যাপার হচ্ছে টুইন প্যারাডক্স। টুইন প্যারাডক্স ব্যাপারটা কিরকম? সাপোজ ওর একটা নৌযান যদি আলোর বেগের খুব কাছাকাছি বেগে সঞ্চালিত হয় এবং তিনি যদি পৃথিবীতে 5 বছর পর ফিরে আসেন পৃথিবীর সময়ে, দেখা যাবে যে পৃথিবীর সময়ে যদি তিনি 5 বছর পরে ফিরে আসেন, হয়তো দেখা যাবে ওই নৌযাত্রী তার ঘড়িতে 1 বছর অতিক্রম করেছেন। অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে যে টাইমটা অতিক্রান্ত হচ্ছে সেই টাইমের তুলনায় নৌযানে যিনি আছেন তিনি কম সময় অতিবাহিত করছেন। অর্থাৎ নৌযানে যিনি আছেন তার সময়টা অনেক লেন্দিয়ার হচ্ছে দেন পৃথিবীর সময়। সেই হিসেবে একটা ঘটনা আমরা উল্লেখ করি, সেটা হচ্ছে টুইন প্যারাডক্স বা যমজ কূটাবাস বা কুজ্জটিকে বলা হয়। সেটা হচ্ছে যেমন এক বোন এবং এক ভাই হচ্ছে দুজনে 30 ইয়ার্স, যমজ 30 ইয়ার্স টু দুজনে 30 ইয়ার্স। একজন হচ্ছে ভাই, একজন হচ্ছে বোন। উনি কি করলেন? নভোচারী হয়ে গেলেন। নভোচারী হয়ে তিনি পৃথিবীর হিসাবে 20 বছর পর ফিরে আসলেন। ভাই নভোচারী হয়ে মহাশূন্যে চলে গেলেন, আর পৃথিবীর হিসাবে দুনিয়াতে 20 বছর অতিক্রান্ত হয়ে গেল। তাহলে পৃথিবীর হিসাবে বোনের বয়স দাঁড়াচ্ছে 50 বছর। কিন্তু আমরা জানি নভোচারীর বেগ যদি আলো বেগের খুব কাছাকাছি হয়, তাহলে নভোচারী কর্তৃক অতিক্রান্ত সময়টা পৃথিবীর তুলনায় কম হবে। দেখা যাচ্ছে এটা 10 ইয়ার্স হতে পারে বা আরো কম হতে পারে, কারণ ওনার বয়স দাঁড়াচ্ছে 40 ইয়ার্স। অর্থাৎ যমজ ভাইয়ের ভাই বোনের বয়স পরিবর্তন হয়ে গেল আপেক্ষিক তত্ত্বের কারণে। এই জিনিসটা আমরা বুঝতে পারি, কিন্তু এটা আমরা আমাদের যে নভোযানগুলো আছে সেগুলো তেমন অনুভূত হয় না, কারণ এই নভোযানের বেগ আলোর বেগের তুলনায় অনেক কম। আলোর বেগের কাছাকাছি বেগ দেওয়ার জন্য যে পরিমাণ শক্তি সরবরাহ করার প্রয়োজন নভোযানে রকেটে, সেটা পসিবল নয় আসলে।
সেজন্য আমরা এটা খুব তাৎপর্যপূর্ণভাবে অনুভব করি না। এরপর যে দেখো নবযানের আমরা জানি গতিশীল একটা বস্তুর ভর স্থির বস্তুর ভরের চেয়ে বেশি হবে, সেই হিসেবে নবযানের ভর বেড়ে যায়। এরপরে নবযানের দৈর্ঘ্য আমরা জানি দৈর্ঘ্য সংকোচনের নীতির কারণে নবযানের দৈর্ঘ্য সংকোচন নীতির কারণে নবযানের ভর দৈর্ঘ্য কমে যাবে দৈর্ঘ্য সংকোচন নীতির কারণে। আর পৃথিবীর আকৃতির কারণে আমরা জানি যেহেতু দৈর্ঘ্য সংকোচনের একটা ব্যাপার থেকেই যায়, দৈর্ঘ্য সংকোচন ব্যাপার থেকে যাওয়ার কারণে আমাদের নবযানটা যদি ঠিক এভাবে ব্যাসার্ধ বরাবর সঞ্চালিত হয়, তাহলে ঠিক এই ব্যাসার্ধ বরাবর যে দৈর্ঘ্যটা আছে, ব্যাসার্ধের এই যে নবযানের দিকে যে দৈর্ঘ্যটা, সেটা সংকুচিত হয়ে পৃথিবীর আকৃতিটা একটু চাপা মনে হবে আমাদের কাছে। এই ধরনের বেশ কয়েকটা ঘটনা ঘটে। এছাড়াও আমরা জানি মহাবিশ্বে যে সকল মৌলিক কণিকা বিদ্যমান, সে সকল মৌলিক কণিকাগুলো যেগুলো আমাদের পৃথিবীতে পৌঁছায়, এগুলোর ব্যাপারে একটা সাসপিশন থেকে যাচ্ছে। সেটা হলো কি, এই যে বলা হয় যে আমাদের যে মৌলিক কণিকাগুলো বা কসমিক রেগুলো আমাদের ইউনিভার্সে পৌঁছাচ্ছে, সেই কসমিক রেগুলার হাফ লাইফ খুবই কম। মানে যদি আমি পৃথিবীর টাইমিং হিসাব করি, এই কম হাফ লাইফ দিয়ে মহাশূন্য থেকে এই কণিকাগুলো পৃথিবীতে পৌঁছানো সম্ভব নয়। কিন্তু আমি আপেক্ষিক তত্ত্বের আলোকে যদি বলি, তারা যেহেতু উচ্চ বেগে সঞ্চালিত হয়, অর্থাৎ আলোর বেগের কাছাকাছি বেগে, এবং তাদের কাছে সময়টা খুবই কম হয়ে যায়, এবং সেই বিবেচনায় তারা পৃথিবীতে পৌঁছাতে পারে। এ ধরনের একটা স্টাডিও বিদ্যমান। তাহলে আমরা বলতে পারি যে এই আপেক্ষিক তত্ত্বের ব্যবহার, আপেক্ষিক তত্ত্বের এই হিসাব নিকাশ মহাবিশ্বের অনেক কিছুকেই খুব অভিভূত এবং অ্যামেজিং করে তুলেছে, এবং অনেক ক্ষেত্রে চিন্তা করা কঠিন করে ফেলেছে আমাদের জন্য, যেগুলো আমি হয়তো ইউনিভার্স বলে দিচ্ছি তোমাদের কাছে, অনেকের কাছে গাণিতিকভাবে এগুলা কেমন বিদকুটে মনে হতে পারে। সেজন্য এই বিষয়গুলো আমরা যতদিন উপরে ক্লাসে গিয়ে আরো ভালো করে স্টাডি না করতে পারি, ততদিন একদম পরিপূর্ণ ক্লিয়ার আমাদেরকে ধারণা দেওয়া অনেক কঠিন হবে, বা আমাদের মনের মধ্যে বিদ্যমান সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া অনেক কঠিন হবে আমাদের কাছে। আশা করা যায় তোমরা যদি এই মিনিমাম যে গাণিতিক স্টাডি আছে সেগুলো যদি স্টাডি করো এবং বারবার স্টাডি করো, অধ্যয়ন করো, দেখো, তাহলে এগুলো তোমাদের কাছে সহজ মনে হবে। আগামী ক্লাসে তোমাদের বিষয়গুলো আরো স্টাডি করার অনুরোধ জানিয়ে আমরা নেক্সট যে টপিকস আমরা অলরেডি লেকচার প্ল্যানে দিয়েছি সেগুলো অগ্রিম স্টাডি করার অনুরোধ জানিয়ে আমাদের আজকে লেকচার শেষ করছি। ধন্যবাদ সবাইকে।